হাসির চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালিনারি আর্টিস্ট হাসিনা আনসার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে বর্তমান কি ব্যস্ততা চলছে কাজ নিয়ে? বর্তমান ব্যস্ততা ভালোই চলছে, বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইয়ের আমি ষষ্ঠ খণ্ডটা করছি, তো এটাতে আমি বিজি আছি। আর আছে কিছু কাজ অনলাইন অফলাইনে প্রশিক্ষণ দিচ্ছি। তারপর শেফ জাজ হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছি, সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানে শেফ জাজ হিসেবে আছি। আর মানে রান্নার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, টিভি মিডিয়াতেও রান্নার প্রোগ্রামগুলোতে আছি। আচ্ছা, যেহেতু আপনি একজন কালিনারি আর্টিস্ট, তো আমরা জানতে চাই যে কালিনারি আর্টিস্টের কি বিশেষত্ব থাকে বা কোন কোন গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান থাকে? কালিনারি তো একটা শিল্প না, রান্না তো একটা শিল্প, তো অবশ্যই তার মধ্যে শৈল্পিক গুণাবলী থাকতে হবে। মানে রান্নাটা শুধু করলেই হবে না, রান্নাকে আসলে প্রথমে ভালোবাসতে হবে। যে কোনো কাজই করতে গেলে ভালোবাসাটা থাকতে হবে, না হলে সেটা প্রপার ওয়েতে আসে না। আর তাকে অবশ্যই রান্নার বিষয় মানে বাজার করা থেকে শুরু করে রান্না করা, তারপরে সেটা টেবিলে সার্ভ করা অথবা গ্রাহকের কাছে পৌঁছানো পর্যন্ত এই যে কাজগুলো আছে সেটা তাকে যথাযথভাবে জানতে হবে। হাইজিন হ্যাজার্ড, তারপর হচ্ছে আপনার কি টেম্পারেচারে রাখলে খাবারগুলি ভালো থাকে, কিভাবে এগুলোর পুষ্টিগুণ বিদ্যমান থাকে, এবং আমরা আমাদের খাদ্য তালিকায় কি খাবারগুলো সিলেক্ট করব প্রতিদিন, তার পুষ্টিগুণ, মানে সব বিষয়ে তার নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউডটা থাকতে হবে। শুধু নলেজ থাকলেও হবে না বা স্কিল থাকলেও হবে না, তার ব্যবহারটাও কিন্তু সেভাবে রাখতে হবে, কারণ মানুষের মনের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা একটু আপনার বই প্রসঙ্গে আসতে চাই। যে আমরা জানি যে আপনার বইয়ে রেসিপি থাকে, তো এখানে কি শুধু আপনার রেসিপি থাকে নাকি অন্যান্যদের রেসিপিও স্থান পায়? আচ্ছা, আমার এই বই আসলে যখন কোভিডটা শুরু হয় তখনই আমার মনে হলো যে যেহেতু আমরা যারা রান্না নিয়ে কাজ করছি এবং অন্যান্যরাও তেমন কোনো কাজ করতে পারছে না, সবাই কিন্তু গৃহবন্দী ছিলাম, তো আমার যে অনলাইন স্টুডেন্টরা ছিল তারা আমাকে বলতো যে ম্যাম আমরা কিছু রেসিপি পাঠাই, আপনি পত্রিকাতে মানে ছাপানোর ব্যবস্থা করে দেন। তো তখন আমার মনে হলো আমি যদি একটা বই বের করি যেটা আমাদের দেশের আঞ্চলিক খাবার নিয়ে করা এবং 100 মানে রন্ধনশিল্পীর 100 রেসিপি নিয়ে, তো এটা কেমন হয়। পরে আমি আমার যে প্রতিষ্ঠান আছে নাহার কুকিং ওয়ার্ল্ড, সেই পেজে আমি পোস্ট দিলাম যে এমন আমি 100 রন্ধনশিল্পীর 100 রেসিপি নিয়ে বাংলাদেশের 64টা জেলা থেকে হচ্ছে আঞ্চলিক খাবারের উপর একটি বই করতে চাচ্ছি, তো আগ্রহীরা আমাকে ইনবক্স করুন। তো ব্যাপক সাড়া পড়ে এবং অনেক বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক রেসিপি চলে আসে, তো সেখান থেকে সিলেক্ট করে আমরা 100 রেসিপি সিলেক্ট করি এবং এত বেশি রেসিপি আসে যে আমি দ্বিতীয় তৃতীয় খণ্ডটাও করি, তারপর চতুর্থ, এবার পঞ্চমটা বের হলো এবং নেক্সট ষষ্ঠ খণ্ড আমাদের প্রায় আধা রেসিপি চলে এসেছে, মানে 50টা রেসিপি অলরেডি ডান। তো আর বাকিটা আসলে আমরা অবশ্যই ষষ্ঠ খণ্ডটাও করব। মানে আমি আসলে আমাদের দেশে যে আঞ্চলিক খাবারগুলো আছে, সত্যি কথা বলতে এখন ফাস্টফুডের প্রতি মানুষ বেশি ঝুঁকে পড়েছে, তা আমাদের খাবারগুলো ওইভাবে বাচ্চারা যেমন বড়রাও ওইভাবে মানে নিতে পারছে না, কারণ সবাই অল্প সময়ে একটু অর্ডার করে এভাবে খাবে। তো এই সময় আমার মনে হলো যে এই ধরনের বই যদি একটি থাকে এবং যারা নতুন প্রজন্ম তাদের জন্য ভালো হবে, যে আমাদের আঞ্চলিক রেসিপি সম্বন্ধে জানতে পারবে, বুঝতে পারবে এবং খাবারের স্বাদও নিতে পারবে। তা আমি এটা 10 খণ্ড পর্যন্ত নেওয়ার আমার ইচ্ছা আছে, আর এর পরেও যদি আরও সারা পড়ে এবং আমরা যদি আরও রেসিপি সংগ্রহ করতে পারি অবশ্যই এটা ধারাবাহিকভাবে হবে। আচ্ছা, আপনার রেসিপিতে ট্র্যাডিশনাল রেসিপি কি রয়েছে, মানে খাবারের তালিকা কি রয়েছে? এখানে আসলে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রন্ধনশিল্পী দিয়েছে, যেমন আমি কুষ্টিয়ার রেসিপি দিয়েছি মসুর ভাত, হ্যাঁ এটা আঞ্চলিক একটি রেসিপি, ঐতিহ্যবাহী। তো ওইরকম হচ্ছে আপনার চিটাগাং থেকে দিয়েছে কালাভুনা। তো এরকম বিভিন্ন ধরনের, যেমন 150 বছর আগের হচ্ছে পিঠা আছে, মানে বিভিন্ন ধরনের রেসিপি। মানুষ কেউ যদি দেশের বাইরে অথবা দেশেও যদি আমাদের আঞ্চলিক খাবার নিয়ে বা ঐতিহ্যবাহী খাবার নিয়ে মানে রিসার্চ করতে চায় বা জানতে চায়, তাহলে কিন্তু আমাদের বইটা পেলেই তার জন্য সহজ হয়ে যাবে, কিছু জেনে যেতে পারছে। আপনার পছন্দের খাবার কি?
সত্যি কথা বলতে ওই যে বলে না মাছে ভাতে বাঙালি, আসলে আমার এই ভর্তা ভাত মানে দেশীয় খাবারগুলো বেশি ভালো লাগে। একদম, দেশের যে প্রান্তেই যায় না কেন মাছে ভাতে বাঙালি, আমরা এই কালচারটা আমরা ছাড়তে পারবো না। আচ্ছা, যেহেতু আপনি একজন কালিনারি আর্টিস্ট এবং রান্না একটি শিল্প, সেই জায়গায় একজন ভালো শিল্পী, রন্ধন শিল্পী হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা প্রয়োজন, বা কোন কোন গুণাবলী নিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি যেটা বলবো, প্রথমে ওই যে বললাম ভালোবাসা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং তার বিজনেসে তাকে অবশ্যই ইমানদার হতে হবে, মানে স্বচ্ছভাবে। একটা হয় না যে আমি হয়তো আমার বাসার জন্য একরকম খাবার তৈরি করছি, কিন্তু যখন কোনো কাস্টমার খাবার অর্ডার করলো তখন আমি একটু অন্যরকম করলাম। এই দিকগুলো থেকে নিজেকে ফ্রেশ থাকতে হবে, এবং অবশ্যই হচ্ছে মানে যুগের সাথে আপডেট থাকতে হবে, যেহেতু ডিজিটাল যুগ। কি খাবার চলছে বা গ্রাহকের কি পছন্দ, এটার সাথে কানেক্ট থাকতে হবে সব সময়। আর অবশ্যই কোর্সের মাধ্যমে আসতে হবে। যেমন আমরা কিন্তু বাসায়ও সরেয়া শিখি না, কিন্তু আমরা এটা একটা বেসিক নলেজ জানার জন্য কিন্তু স্কুলে যাই, মানে সব কিছুরই তো একটা মেথড আছে। তো রান্নার যে মেথড সেটাও কিন্তু জানতে হবে। অনেকে কি করে যে হচ্ছে বেসিকটা না জেনে অনেক সময় ফিউশন করে ফেলে খাবারে, কিন্তু প্রতিটা খাবারেরই কিন্তু একটা নিজস্বতা আছে, তাই না? ঐতিহ্যবাহী খাবারগুলো যেগুলো। আমাদের দেশে এই ব্যাপারে কি কি শিক্ষণীয় প্রশিক্ষণীয় সংস্থা রয়েছে? অনেক কিছু রয়েছে, মানে আগে ওইভাবে ছিল না, কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকগুলো ব্যবস্থা রেখেছেন, যেগুলো বিনামূল্যে বা স্বল্প মূল্যে খুব অল্প সময়ে লোনের মাধ্যমে বা কিস্তিতে অথবা ফ্রিতেও কিন্তু সবাই রান্নার প্রশিক্ষণ নিতে পারছে। এই জন্য বিভিন্ন ইনস্টিটিউট আছে। মানে ছোটোখাটো যেটা বলা যায় যে 3 মাসের যে প্রফেশনাল শেফ কোর্স, সেটাও যদি কেউ একজন করে তাহলে কিন্তু হাইজিন হ্যাজার্ড, হ্যাঁ, খাবারের বিষয়ে তার কিন্তু যথেষ্ট জ্ঞান লাভ হয়। মানে মানুষ মনে করে যে আমরা তো নানি দাদির কাছে রান্না শিখছি, আবার কেন প্রফেশনালভাবে শিখবো? কিন্তু নিজেদের শুধু শেফ হওয়ার জন্যই না, আমি বলবো যারা ঘরেও রান্না করে বা বাইরে রান্না করে তারাও যদি কোর্সগুলো করে তাহলে কিন্তু খাবারের পুরা পুষ্টিগুণ নিয়ে সে কিন্তু খাবারটা তৈরি করতে পারছে। মানে অনেক সময় আমরা বলি না যে আমরা এত পুষ্টিকর খাবার তৈরি করছি কিন্তু পুষ্টিটা পাচ্ছি না কেন? কারণ আমরা প্রপার ওয়েতেও এটা জানি না বলে আমরা তৈরি করতে পারছি না। এছাড়া আছে আপনার লেভেল 1 কুকিং ফুড অ্যান্ড বেভারেজের উপর, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, এবং হচ্ছে এনএসডি থেকেও এখন ফুড অ্যান্ড প্রোডাকশনের উপরে, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের উপরে কিন্তু লেভেল 1 to 3 হচ্ছে। তারপরে বেকিংয়ের উপরে আছে, মানে কোর্স অনেক আছে। আপনি এখন যেভাবে আগাতে চান, মানে ওয়ে অনেক। আগে একটা ছিল যে অনেক বেশি ফিল লাগছে, এখন কিন্তু সেই জিনিসটা নেই। কারণ আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ফ্রিতে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়নও হয়েছে, এবং আমরা যারা নারী উদ্যোক্তারা আছি রান্না নিয়ে কাজ করছি সবাই কিন্তু সেটা সুফল পাচ্ছি। বা তো অনেকের মধ্যে জানার একটি আগ্রহ রয়েছে যেটি আসলে ফিউচারটা কি, বা কেমন তাদের লাইফে বাই প্রফেশনই নেওয়া যায় এই বিষয়টি। আসলে এই রন্ধন শিল্প যেটা, এটা বর্তমানে অপার সম্ভাবনা আমি বলবো। কারণ দেশে যেমন সম্ভাবনা আছে বাহিরেও কিন্তু তেমন। মানে এখান থেকে যারা কোর্স করে যাচ্ছে বাইরে কিন্তু তারা ভালো বেতনে চাকরি করতে পারছে, আবার অনেকেই কিন্তু নিজেরাও ক্যাটারিং করছে এবং ভালো উপার্জন করছে। আবার বিদেশ থেকে যে টাকাটা বাংলাদেশে তারা পাঠাচ্ছে, এটাতে কিন্তু আমাদের অর্থনৈতিক একটা উন্নতিও হচ্ছে। আর আমাদের দেশে যেটা আমি বলবো, আসলে খাবারের বিজনেসে কোনো লস নেই, হ্যাঁ। কারণ আপনি দেখেন মানুষ কিন্তু প্রতিটা মুহূর্তেই খাচ্ছে। যেমন শোকের সময়ও কিন্তু আমরা একটা মিলাদ মাহফিল করছি, খাওয়াচ্ছি গরিব দুঃখীদের বা নিজেরাও। আবার আপনি যে আনন্দের সময় তখনও কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি, মানে প্রতিটা ক্ষেত্রেই আমরা খাওয়াটা রেখেছি, এবং আমাদের এই খাবারে কিন্তু চালিকা শক্তি। আর এরপরেও মানে এত বেশি এখন মানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে খাবারগুলো চলে আসছে মানুষের সামনে, হ্যাঁ, ইউটিউব বলেন বা গুগল বলেন, তো মানুষের কিন্তু আগ্রহ বাড়ছে এবং মানুষ নতুন নতুন খাবার সম্বন্ধে জানছে। তো হচ্ছে কি, আমাদের শেফ প্রয়োজন হচ্ছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে, তো সেই শেফদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক লাগছে, মানে তাদের বেতনও কিন্তু যথেষ্ট। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানে অন্যান্য যে জবে একটা এজের বিষয় থাকে, কিন্তু যারা রান্না নিয়ে কাজ করেন বা শেফ আছেন তারা যত বেশি এজেড হবে তত বেশি দক্ষ এবং স্কিলড, এবং তাদের বেতনও কিন্তু তত বেশি হবে। তো এই প্রফেশনে আমার মনে হয় কোনো লস নেই। মানে অর্থনৈতিক দিক থেকেও যেমন উন্নতি, যেমন আমি যখন ক্যাটারিং করি আমার সাথে কিন্তু আমার সহযোগী আছে,
তাদের কিন্তু আমি একটি বেতন দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু বেকার সমস্যারও সমাধান হচ্ছে। আবার যে ডেলিভারি ম্যানটা খাবারটা নিয়ে যাচ্ছে সেও কিন্তু উপার্জনের একটা রাস্তা পেয়েছে। আমার মনে হয় এটা একটা ভালো প্রফেশন। আমরা জানি যে আপনাকে আমরা জাজ হিসেবেও দেখতে পারি, তো জাজ হিসেবে যখন আপনি আপনার প্রতিযোগীকে দেখছেন তখন নতুন অভিজ্ঞতা কি অর্জন করেছেন, কি কি অভিজ্ঞতা আপনার মাঝে এসেছে? মানে জাজ হিসেবে যখন আমি গিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি বেসরকারিভাবে এবং টিভি মিডিয়াতেও, আমি দেখলাম যে হাইজিন হ্যাজার্ডটা আসলে সবাই প্রপারলি মেনটেন করতে পারছে না। হ্যাঁ, খাবারটা কিন্তু টেস্টি হয়েছে, বাট সে বুঝতে পারছে না যে আসলে এই খাবারটা কতক্ষণ তাকে কুকিং করতে হবে, বা সে যখন সার্ভ করছে তাকে কিভাবে সার্ভ করতে হবে। কারণ খাবারটা যখন আমরা পরিবেশন করব, মানে খাবারের রিলেটেড উপকরণ দিয়েই কিন্তু, যেটা খাবারের সাথে যায় সেটা দিয়ে আমাদেরকে সাজাতে হবে। কিন্তু অনেকেই দেখা যায় যে খাবার ছাড়াও প্লাস্টিকের এটা ওটা, মানে এটা আসলে ওই যে বললাম না, একটু পড়ালেখা করে আসতে হবে। মানে যে লেভেলগুলো আছে, লেভেল 1 2 3 বা ছোটোখাটো একটা শেফ কোর্স করলেও কিন্তু তার যথেষ্ট নলেজ হয়। তো যখন আমরা যারা জাজেসরা আছি, আমরা তাদেরকে এই ইয়েটাই দিই যে আপনারা কিভাবে মানে হাইজিন হ্যাজার্ডটা মেনটেন করে খাবারটা তৈরি করবেন। আবার অনেকে কিন্তু যারা পড়ালেখা করে এসছে তারা কিন্তু একদম 100-এ 100, তারা একটা প্লেসে আসছে, এবং যারা আসতে পারছে না তাদেরকে আমরা ওইভাবে গাইডলাইন দিচ্ছি যেন তারা ফিউচারে আরও ভালো করে। আপনি তো অনেক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, এখন বর্তমানে আমি তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিংয়ের অ্যাসেসর হিসেবে আছি, আর আমার নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমি, আর নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী, এবং বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের আমি গণসংযোগ সম্পাদক, আর ওমেন্স বাংলাদেশের আমি সিনিয়র কোঅর্ডিনেটর হিসেবে আছি। এখন আমার ফিউচার পরিকল্পনা হচ্ছে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন থেকে যারা মহিলারা আছেন, যারা দুস্থ অসহায় এবং পথশিশু আছেন, তাদের জন্য কিছু করা। মানে যারা যেই কাজে দক্ষ, তাকে যে শুধু কুকিংই করতে হবে তেমন না, যে যেই কাজে পারদর্শী সেই কাজকে কাজে লাগিয়ে তাকে উদ্যোক্তা তৈরি করা, এবং সে যেন আরও উদ্যোক্তা তৈরি করে এই প্ল্যাটফর্মে তাকে আনা। অনেক কিছু জানতে পেরেছি, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বললে। গল্পে আড্ডা আমাদের সময় শেষ। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে জানতে পেরেছি। ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারাও সবাই ভালো থাকবেন এবং নিরাপদ পানি এবং নিরাপদ খাদ্য খাবার সবসময় চেষ্টা করবেন। দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।